সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টি সারা বিশ্বের জন্য খুবই অশনি সংকেতের মতো মনে হচ্ছে। আমরা জানি যে ইসরায়েল আমেরিকা ইরানের সাথে যে যুদ্ধ শুরু করেছে, তারা ইরানের শক্তি সামর্থ্য এবং মনোবল এবং ইরানি জনগণের যে একতা রয়েছে বা তাদের দেশের জন্য, জাতির জন্য তাদের যে একটি আন্তরিকতা রয়েছে, সেটা তারা হিসাব করতে ভুল করেছে এবং সেই ভুলের মাসুল দিচ্ছে তারা বিভিন্নভাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়তই তিনি মেজাজ হারাচ্ছেন এবং তিনি এত ক্ষুব্ধ হচ্ছেন যেটা সারা বিশ্বের জন্য খুবই ক্ষতিকর প্রভাব বয়ে আনার মতো পরিস্থিতি। আমরা জানি যে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য যেগুলো রয়েছে এবং সর্বশেষ যে বক্তব্য, সেই বক্তব্যগুলোতে তিনি যেভাবে মেজাজ হারিয়েছেন বা এত ক্ষুব্ধ হয়েছেন, এত রাগান্বিত হয়েছেন যে যেখানে তার ভাষাগুলো এত নোংরামিতে চলে গেছে। কারণ যখন মানুষ খুব বেশি রাগান্বিত হয় তখন তার ভাষাগুলো এত নোংরা হয়ে যায় যে একটা চূড়ান্ত পর্যায়ের নোংরা। সেই জায়গায় আমরা লক্ষ্য করছি যে আমেরিকার মতো একটি পরাশক্তি এবং সেই পরাশক্তির একজন প্রেসিডেন্ট হিসেবে তার যে ধরনের ঠান্ডা মাথায় কাজ করার দরকার, তিনি তা প্রতিনিয়ত হারাচ্ছেন এবং শেষ পর্যন্ত তিনি খুবই রাগান্বিত এবং ক্ষুব্ধ ভাষা ব্যবহার করছেন, যেগুলো বিশ্বের জন্য আসলে ক্ষতিকারক হিসেবে দাঁড়িয়েছে। কেননা তিনি কি যে করবেন, কারণ তার যে পর্যায়ে তিনি চলে গেছেন এবং তিনি প্রতিনিয়ত যেভাবে অধৈর্য হয়ে উঠছেন, তাতে বিশ্বে কোন ধরনের পরিস্থিতিতে যে নিয়ে যাবেন সেটা আসলে পূর্বে কল্পনা করার মতো নয়। তিনি ইরানের সাথে যে যুদ্ধ শুরু করেছেন এবং সেই যুদ্ধে আসলে এক ধরনের পরাজয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ যে অস্ত্র যেগুলো আছে, এত শক্তিশালী অস্ত্র থাকা সত্ত্বেও সেই অস্ত্রগুলো চূড়ান্ত পর্যায়ে ব্যবহার করার পরও কিন্তু বাস্তবতা হলো তিনি এখনও যুদ্ধে যে বিজয়ী হবেন সেই ধরনের পরিস্থিতিতে যেতে পারছেন না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে পর্যায়ে গিয়ে মেজাজ হারাচ্ছেন, সুতরাং তিনি কি পারমাণবিক কোনো হামলা করে বসবেন কি না সেটাও সন্দেহের উদ্রেক করে এবং সেটা আসলে কোনো অবস্থায় উড়িয়ে দেওয়া যায় না যে তিনি পারমাণবিক হামলা করবেন না। এমন অথবা পারমাণবিক যে জায়গাগুলো রয়েছে ইরানের, অর্থাৎ পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে, সেই জায়গায়ও হামলা করলে সেটা আসলে খুবই ক্ষতিকারক হয়ে যাবে বিশ্বের জন্য। এটা খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং ইরানিদের যেমন ক্ষতি হবে এবং সেক্ষেত্রে আমেরিকার যে মিত্র রয়েছে মধ্যপ্রাচ্যে, যে মুসলিম দেশগুলো যারা আমেরিকার পক্ষে কাজ করছে, কিন্তু তারাও তো বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইরান ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি ইরানের পাশাপাশি এই দেশগুলো যে ক্ষতিগ্রস্ত হবে না তা নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার প্রতিনিয়ত মেজাজ হারাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে তিনি তার মিত্রদেরও দাঁড়াবেন না এবং আসলে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশ মিত্র যেগুলো রয়েছে, সেগুলোর অবস্থা তো এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তারা নিজেদের এবং নিজেদের দেশের জনগণের ভালো চিন্তা করার মতো মন মানসিকতা তাদের নেই। তারা ক্ষমতার লোভে এতটা অন্ধ হয়েছে যে তারা নিজেদেরকেও পর্যন্ত বিসর্জন করে ফেলছে। অর্থাৎ তারা কোনো অবস্থায় নিজেদের ভালো কী হবে সেটাও পর্যন্ত বুঝতে হয়তো পারছে না, বা পারলেও তারা হয়তো কোনো অজানা পরিস্থিতিতে রয়েছে এবং হয়তোবা তারা জিম্মি রয়েছে, এমনটা হতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশ্বের জনগণকে বা বিশ্বের শাসক, অন্যান্য দেশের শাসক যারা রয়েছেন, সরকার রয়েছে,
তাদেরকে অনেকটা আমরা পূর্বে লক্ষ্য করেছি যে জমিদারের রায়ত এবং সেই রায়তদের উপর জমিদাররা যে ধরনের হুকুম করতেন সেটা রায়তরা পালন করতে বাধ্য থাকতো এবং যদি সেটা পালন না করতো তাহলে বিভিন্ন ধরনের নির্যাতন করতেন জমিদাররা এবং শেষ পর্যন্ত দেখা যেত যে এই রায়তদের অন্য জমিদারের কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এবং আমাদের এমনও মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা মনে করেন এই বিশ্বের যত অন্যান্য দেশের মানুষ এবং শাসক যারা রয়েছেন সবাই তার রায়তের মতো, অর্থাৎ তার প্রজার মতো। সুতরাং তিনি যে নির্দেশনা দিবেন সেটা পালন করতেই হবে। যদি কেউ না পালন করে তাহলে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবেন, নির্যাতন করবেন, এই ধরনের মন মানসিকতা। কিন্তু বাস্তবতা হলো যে এই যুদ্ধে এসে বিশ্বের বিশেষ করে ইউরোপের দেশগুলো যারা নেটোর সদস্য এবং বিভিন্ন যুদ্ধে পূর্বে যতটি যুদ্ধ হয়েছে আমেরিকা যুদ্ধ করেছে এবং যুদ্ধ শুরু করেছে সেইগুলোতে আমেরিকার সাথে যোগ দিয়েছে প্রত্যেকটি দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলো এবং নেটোভুক্ত দেশগুলো। তারা সবসময় আমেরিকার সাথে যোগ দিয়ে এই দেশগুলো দখল করতে সাহায্য করেছে। কিন্তু ইরান যুদ্ধে এসে দেখা যায় যে প্রকাশ্যে এই দেশগুলো আমেরিকার পক্ষ অবলম্বন করতে অস্বীকৃতি জানিয়েছে। গোপনে যদিও কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করছে, কিন্তু প্রকাশ্যে আমেরিকার সাথে যোগ দেয়নি। এটাই আমেরিকার একটি ব্যর্থতা হিসেবে পরিগণিত হচ্ছে। এবং ট্রাম্প যখন একা হয়ে গেছেন এবং এই একা হয়ে যাওয়াটা তার জন্য একটি মহা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই টেনশনের জন্য তিনি কী যে কখন করে বসবেন সেটা আসলে কল্পনার অতীত বলে মনে হচ্ছে। কারণ তিনি কি শেষ পর্যন্ত পারমাণবিক হামলা করে বসবেন, অথবা পারমাণবিক কেন্দ্রে যেখানে তেজস্ক্রিয়তা ছড়ানোর মতো পরিস্থিতি রয়েছে সেই জায়গায় যদি হামলা করে বসেন তাহলেও এর এক ধরনের পারমাণবিক হামলা হিসেবে পরিগণিত হয়ে যাবে। এই পরিস্থিতিতে বিশ্ব যে তার কাছে নিরাপদ নয় এবং তার মিত্ররা যারা এখন পর্যন্ত বুঝতে পারতেছে না যে তারা কি করবে এবং কি করছে। কারণ যেখানে মধ্যপ্রাচ্যের এই শাসকগুলো তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেভাবে প্রথমে ব্রিটেনে যখন পরাশক্তি ছিল ব্রিটেনের গোলামি করেছে, এখন আমেরিকার গোলামি করছে। কারণ তাদের ক্ষমতার দড়ি ওই পরাশক্তির হাতে, তাদের জনগণের হাতে নয়। এবং এই জনগণ যে কোনো মুহূর্তে ফুঁসে উঠতে পারে। সেই পরিস্থিতিতে তারা আরও বেশি বেকায়দায় পড়েছে এবং আমেরিকাকে তাদের দেশের সর্বোচ্চ স্বার্থগুলো দিয়ে দিচ্ছে। অথচ তারা নিজেদের জনগণ এমনকি নিজেদেরকে তারা কোনো অবস্থায় সেফ বা নিরাপদ রাখতে পারছে না, পারবেও না। কারণ সেই ক্ষমতা তাদের নেই। যদিও বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র খরচ কিনেছে, কিন্তু কাগজে বাঘ হিসেবে যেভাবে বাঘের যেভাবে শক্তি রয়েছে তারাও মৌখিকভাবে এবং কাগজে বাঘ হিসেবে নির্ধারিত হয়ে আছে। যদিও অস্ত্রের অভাব নাই এই উপসাগরীয় আরব দেশগুলোর, কিন্তু নিজেদের যেহেতু কোনো অস্ত্র তৈরি করার সক্ষমতা নেই বা তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদিও আমেরিকার কাছ থেকে তারা বৃহৎভাবে অস্ত্র কিনে থাকে, কিন্তু সেই অস্ত্রগুলো পরিচালনা করার ক্ষেত্রেও তাদের দক্ষতা কতটুকু আছে সেটা প্রশ্নবিদ্ধ। কারণ যদিও বিমান বাহিনীর ক্ষমতা তাদের রয়েছে, অত্যাধুনিক অস্ত্র রয়েছে, কিন্তু সেটা তারা নির্ভুলভাবে কতটুকু ব্যবহার করতে পারবে সেটাও প্রশ্নবিদ্ধ বিষয়। কিন্তু প্রয়োজনের সময় আমেরিকার এই অস্ত্রগুলো আমেরিকার স্বার্থের বিরুদ্ধে তো কখনোই ব্যবহার করতে পারবে না, এটা নিশ্চিত। আবার আমেরিকা বিরোধী যাদের ব্যবহার করবে, অর্থাৎ তাদের শত্রুদের সাথে ব্যবহার করবে, সেটাও তাদের জন্য অনেকটা দুরূহ হয়ে যাবে। কারণ তাদের দক্ষতার অভাব রয়েছে সামরিক বাহিনীর, এটা মানতেই হবে।
কারণ এই উপসাগরীয় দেশগুলো তাদের বিমান পরিচালনা করার জন্য অনেকটা বাইরের দেশ, বিশেষ করে পাকিস্তানের পাইলটদের উপর অনেকটা নির্ভরশীল, বা আমেরিকার পাইলটদের উপর নির্ভরশীল, সেটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তাদের নিরাপদ রাখার জন্য ট্রাম্পের যে ভূমিকা থাকার দরকার, আসলে ট্রাম্প সেই ধরনের ভূমিকা নিতে পারছেন না। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপদ রাখার জন্য যে ধরনের অবস্থান নেওয়ার দরকার, যে ধরনের সাহসের প্রয়োজন, যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, আসলে ট্রাম্প এটা নিতে ব্যর্থ। কারণ ইরান তার কথায় বাগে আসছে না। তিনি ইরানকে সর্বোচ্চ পর্যায়ের হুমকি দিয়েছেন, এমনকি সর্বশেষ যে হুমকিটি রয়েছে সেটি তিনি 48 ঘন্টার হুমকি দিয়েছিলেন এবং বলছিলেন যে 48 ঘন্টার ভিতরে যদি ইরান কোনো চুক্তিতে আর না আসে তাহলে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। ইরানকে পর্যাপ্ত পরিমাণ হামলার মাধ্যমে, প্রচুর পরিমাণে হামলার মাধ্যমে ইরানের উপর জাহান্নাম নিয়ে আসবেন, এমনটাও বলেছেন। এমন হুমকিতে আসলে ইরান আর ভীত নয়, কারণ তাদের উপর তো অলরেডি জাহান্নামের যে আগুন, সেই আগুন তো অলরেডি নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ বোমা হামলার জর্জরিত করা হচ্ছে। তাদের লক্ষাধিক লক্ষ্যবস্তুতে অবর্ণনীয় হামলা করা হয়েছে এবং সেই সর্বোচ্চ বোমা যেগুলো কনভেনশনাল সামরিক অস্ত্রের মধ্যে যে সর্বোচ্চ বোমা রয়েছে সেগুলো ইরানে ব্যবহার ইতোমধ্যে হয়ে গেছে এবং হচ্ছে। সুতরাং এর চেয়ে বেশি কী আর নরক দেখাবেন সেটা তারা হয়তো বুঝে গেছে এবং সেজন্য তারা এই নরক দেখতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে এবং দেখতে হয়তো চাচ্ছে, এবং তারাও পাল্টা হামলা এবং এই হামলার মাধ্যমে যতটুকু সম্ভব তারাও নরক দেখাতে চেষ্টা করবে। এজন্য তারা ট্রাম্পকে আর তেমন পাত্তা দিচ্ছে না এবং তাদের যতক্ষণ পর্যন্ত দেশের স্বার্থ রক্ষিত হবে না ততক্ষণ পর্যন্ত তারা কোনো গ্রহণযোগ্য চুক্তিতে তারা পৌঁছাবে না, এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এবং এই পরিস্থিতিতে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প পড়েছেন মহা ফাঁদে। কারণ যুদ্ধ বন্ধ না করলে সারা বিশ্বের যে পরিস্থিতি তৈরি হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বৃদ্ধি পাচ্ছে, শুধু তেল নয় সব ধরনের, এমনকি খাবারের অভাব দেখা যাচ্ছে, বিশ্ব এমন টালমাটাল হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে একজন দায়িত্বশীল পরাশক্তি হিসেবে আমেরিকা যে ভূমিকা নেওয়ার কথা, সারা বিশ্বের মানুষকে যেভাবে এই যে অশান্তিতে এবং যে ধরনের বলা যায় একটা মহামারীতে ফেলে দিয়েছেন, সেটা আসলে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টের যে দায়িত্ববোধ থাকার প্রয়োজন ছিল সেটা আসলে তিনি রাখতে পারেননি বা সেই দায়িত্ববোধের পরিচয় দিতে পারেননি। কারণ সারা বিশ্ব এখন এক টালমাটাল পরিস্থিতিতে আছে, সারা বিশ্ব অনিশ্চিত ভবিষ্যতের দিকে আছে। যে কোনো মুহূর্তে এই যে চেইন অফ কমান্ড বিশ্বের, সেটা ভেঙে যেতে পারে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক যে সংঘ রয়েছে, শান্তিসংঘ, আসলে সেগুলোর বাস্তবতা এবং সেগুলোর গ্রহণযোগ্যতা দিন দিন চলে যাচ্ছে। এবং সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে পরিস্থিতিগুলো ছিল, এই কেউ কাউকে মানত না কোনো দেশ, সেই পরিস্থিতির দিকে এক সময় চলে যাবে না এমন বলা যাচ্ছে না। এমন পরিস্থিতি বিশ্বের যে তৈরি হয়েছে, আসলে আন্তর্জাতিক যে সংঘ যেগুলো রয়েছে সেগুলোর কোনো কার্যকারিতা আমরা লক্ষ্য করছি না। কারণ যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির তোয়াক্কা না করে বিশ্বের যে শক্তিগুলো, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা যে ধরনের পরিস্থিতি তৈরি করেছে, তারা বিশ্বের আন্তর্জাতিক কোনো নিয়ম কানুন আইন কোনো কিছুই তারা মান্য করতে পারছে না, করছে না। সব ধরনের নিয়ম তারা ভঙ্গ করছে। বিশেষ করে এর আগে গাজা যে পরিস্থিতি তারা তৈরি করেছে, সেটা একজন মানুষ হিসেবে এবং আন্তর্জাতিক যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের স্পষ্ট লঙ্ঘন হয়েছে।
কিন্তু এই বিশ্বের কোনো সংস্থাই কার্যকরভাবে কোনো পদক্ষেপ নিতে পারেনি। এটা বিশ্বের জন্য অশনি সংকেত, মানুষের জন্য অশনি সংকেত। কারণ কিছু নিয়ম নীতি, কিছু আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, মানবিক যে নিয়ম রয়েছে, অন্তত এগুলো যদি কোনো রাষ্ট্র ভঙ্গ করে এবং সেই রাষ্ট্রকে যদি আন্তর্জাতিক সংঘগুলো সুনিয়ন্ত্রিত কোনো সুনির্দিষ্ট কোনো শাস্তি বা থামাতে না পারে, সেটা হলো এই আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য একটি ব্যর্থতা। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি জাতিসংঘে যে ব্যর্থতা দেখিয়েছে, বিশেষ করে ইসরায়েলের ক্ষেত্রে এবং আমেরিকার ক্ষেত্রে কোনো ধরনের বিচার, কোনো ধরনের নিয়ম নীতিতে তো আনতেই পারেনি, বরং বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এই দেশগুলো জাতিসংঘকে বা আন্তর্জাতিক সংঘকে। সুতরাং তারা মনে করেছে আর আন্তর্জাতিক সংঘ আবার কি, এটা তো আন্তর্জাতিক সংঘ বলতেই আমরা নিজেরাই। অর্থাৎ তাদের ইচ্ছা মতো যে কাজগুলো করেছে সেটা বিশ্বের নিয়ম শৃঙ্খলা এবং বিশ্বের যে চেইন অফ কমান্ড সেটা আসলে ভেঙে গেছে। এবং এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি যে বিশ্ব যেখানে মানুষের নিরাপদ বাসস্থান হিসেবে থাকার কথা, সেই জায়গায় আমরা লক্ষ্য করছি যে এই বিশ্বটা মানুষের জন্য হয়ে গেছে এক ধরনের বসবাসের অযোগ্য পরিস্থিতি, অযোগ্য নিরীহ সাধারণ মানুষকে কোথায় কখন কোন দিক থেকে আক্রান্ত হবে সেটা কেউ বলতে পারে না, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই বিশ্বে যেখানে কোনো সুবিচার পাওয়ার মতো কোনো সংস্থা সংগঠন কেউ আর বাকি নেই। কারণ যেখানে আন্তর্জাতিক সংঘ হিসেবে জাতিসংঘ এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, এই সংগঠনগুলো যে অকার্যকর হয়ে পড়েছে, এই পরিস্থিতিতে সারা বিশ্ব এখন আর ন্যায় নীতি এ ধরনের কোনো চর্চার আশা করবে সেটা আর নাই। সুতরাং বিশ্বের শান্তিকামী মানুষ এবং নিরীহ মানুষের জন্য এই বিশ্বটা আর বসবাসযোগ্য হয়ে রইল না, বরং এমন একটি পরিস্থিতি যেখানে জুর যার মুলুক তার, সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং শক্তের বক্ত নরমের জম হিসেবে যে একটি প্রবাদ আছে, সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, এখন আমরা যা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে মেজাজ হারিয়েছেন এবং তিনি যে স্বেচ্ছাচারিতার দিকে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে এই বিশ্বে তিনি আর নিয়ম নীতিকে প্রতিষ্ঠা করবেন না, বরং যে ক্ষমতা জোর খাটিয়ে তিনি, অর্থাৎ যার জোর যার মুলুক তার হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ইউরোপ যেখানে আমেরিকার অকুণ্ঠ সমর্থন জানাতো বিভিন্ন সময়ে, কিন্তু বিশেষ করে ইউক্রেন যুদ্ধে তাদের যে অস্ত্র এবং অস্ত্রাগার, অস্ত্রের মজুদ, সেটা ফুরিয়ে গেছে। এজন্য মূলত এখন যদি তারা ইরান যুদ্ধে যোগ দেয়, তাহলে তাদের নিজস্ব অস্ত্র ভাণ্ডার বলতে আর কোনো কিছু থাকবে না, এটা তারা বুঝতে পারতেছে। কারণ ইউক্রেন যুদ্ধে ইউরোপের দেশগুলো যেভাবে অস্ত্র দিয়েছে, এমনকি অনেক দেশ নিজেদের যে মজুদ থাকার কথা, এমনকি 1 মাস যুদ্ধ করার মতো যে অস্ত্র, সে ধরনের অস্ত্র ইউরোপের কোনো দেশে নেই। এই পরিস্থিতিতে ইউরোপের যে অস্ত্র ভাণ্ডার খালি রয়েছে, এজন্য মূলত তারা এই যুদ্ধে যোগদান করেনি। কারণ জানে এই যুদ্ধে যদি যোগদান করে এবং আমেরিকার অস্ত্র ভাণ্ডারে যে ধরনের শূন্যতার তৈরি হয়েছে, সেই শূন্যতাটা তাদের আরও প্রকট আকারে ধারণ করবে। কারণ যুদ্ধে যোগ দেওয়ার মাধ্যমে তাদের যে পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে, সেই অস্ত্রটুকু তাদের শেষ ভরসার যে অস্ত্রটা রয়েছে, সেই অস্ত্রটাও তাদের ব্যবহার করতে হবে। এবং এই পরিস্থিতিতে যদি তারা এই অস্ত্র ব্যবহার করে ফেলে, এবং আমেরিকা যেভাবে ইরান যুদ্ধে তাদের নির্মিত অস্ত্রগুলো এবং শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করছে, প্রায় সব ধরনের কনভেনশনাল অস্ত্র, এতে করে অদূর ভবিষ্যতে আমেরিকা তার নিজের প্রয়োজন মিটিয়ে
তার মিত্রকে যে অস্ত্র দিবে সেই ধরনের পরিস্থিতিতে কিন্তু এখন আর আমেরিকা নাই। সেটা ইউরোপও বুঝতে পারতেছে, বা বিভিন্ন দেশ যারা নিজেদের স্বার্থকে ভালো করে বুঝে সেই দেশগুলো আর কোনো অবস্থায় আমেরিকার পক্ষে যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতিতে নাই। কারণ এর পরবর্তীতে অন্য কোনো যুদ্ধ হলে তাদের নিজেদের নিরাপত্তা রক্ষিত করতে পারবে না, সেটা নিশ্চিত। আমরা লক্ষ্য করছি যে আমেরিকার অস্ত্র ভাণ্ডারের যে কৌশলগত যে অস্ত্র যেগুলো রয়েছে, এই অস্ত্রের প্রায় অর্ধেক অস্ত্র তারা ইতোমধ্যে ব্যবহার করেছে। সুতরাং আমেরিকা আগামীতে যে অস্ত্রগুলো তৈরি করবে, তারা সেই যে অস্ত্র তাদের অভাব রয়েছে বা খরচ করে ফেলেছে, সেই অস্ত্রগুলো আগে তারা নিজেদের জন্য তৈরি করে নিজেদের ভাণ্ডারে যুক্ত করবে। তার পরবর্তীতে হয়তো অন্য মিত্রদের বা অন্য চুক্তির মাধ্যমে অন্যদেরকে অস্ত্র দিবে। এর আগে তো তারা অস্ত্র দিবে না। সেজন্য বিভিন্ন দেশ যে খুব কম সময়ের মধ্যে যে অস্ত্র পাবে, টাকা দিয়েও সেটা হবে না। ইউরোপের সব দেশ তো অস্ত্র তৈরি করতে পারে না। ইউরোপের মধ্যে হাতে গোনা কয়েকটি দেশ নিজস্বভাবে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করতে পারে, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন। কিন্তু অস্ত্র তৈরি করতে পারে ইতালি পারে, স্পেন পারে, কিন্তু সেগুলো ইউরোপের জন্য পর্যাপ্ত নয়। আবার ইউরোপ বিরোধী যে শক্তি যেগুলো রয়েছে, বিশেষ করে রাশিয়া, চীন পর্যাপ্ত পরিমাণ অস্ত্র তৈরি করতে পারে, এবং এশিয়ার বিভিন্ন দেশ নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করতে পারে, যা ইউরোপের তুলনায় এশিয়া এখন এগিয়ে রয়েছে, এবং পরবর্তী পরাশক্তি এশিয়াতেই আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি ইরান আসলে খুবই ক্ষুদ্র শক্তি বলা যায়, কারণ ইরানের যে ধরনের শক্তি রয়েছে সেটা খুবই কম বলা যাবে। কারণ তাদের বিমান বাহিনীর শক্তি তো নেই বললেই চলে, নৌবাহিনীর শক্তি নেই বললেই চলে। সুতরাং তাদের যে শক্তি রয়েছে, তারা স্থলযুদ্ধে অবশ্যই তারা শক্তিশালী। আবার অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে যে তারা এই যে তাদের ড্রোন শক্তি, যেটা তাহলে মাত্র সীমিত শক্তি দিয়ে, ড্রোন শক্তি এবং মিসাইল শক্তি দিয়ে তারা যেভাবে আমেরিকার মতো একটি পরাশক্তি, এবং আমেরিকার সাথে শুধু আমেরিকা নয়, আমেরিকার সাথে তো যুক্ত আছে অলরেডি ইসরায়েল, এবং এই দেশগুলোর সাথে আরব দেশেরও অকুণ্ঠ সমর্থন রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আরব দেশের কিছু কিছু দেশ সরাসরি যুদ্ধ করছে, যদিও যুদ্ধ ডিক্লেয়ার করার মাধ্যমে, অর্থাৎ প্রকাশ্য ঘোষণার মাধ্যমে যদিও যুদ্ধ করছে না, কিন্তু গোপনে সরাসরি যোগ দিয়েছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আরব আমিরাত বা সৌদি আরব বা আরব দেশগুলো যুদ্ধে যুক্ত হয়েছে এমন ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে, যে চীনের তৈরি উইলিং ট্রু যে ড্রোন রয়েছে, সেটা ইতিমধ্যে ইরান ভূপাতিত করেছে। মিরেজ 2000 ভূপাতিত করেছে যুদ্ধবিমান। এগুলো কিন্তু আমেরিকা বা ইসরায়েল ব্যবহার করে না, এগুলো ব্যবহার করে আরব আমিরাত, সৌদি আরব। সুতরাং লক্ষণীয় হচ্ছে যে প্রকৃত অর্থে হয়তো অঘোষিতভাবে আমেরিকা ইসরায়েলের সাথে সৌদি আরব বা আরব আমিরাত থাকতে পারে, বা এই আরবের যে কোনো দেশগুলো। সুতরাং এই পরিস্থিতিতে এতটি শক্তি একত্রিত হয়েও, যেখানে ক্ষুদ্র শক্তি ইরান, এবং ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী এতদিন পর্যন্ত মুক্ত করা যাচ্ছে না, এর প্রভাব সারা বিশ্বে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, একটি দায়িত্বশীল শক্তি হিসেবে, যেহেতু সারা বিশ্বের বিভিন্ন দেশের সব ধরনের পরিস্থিতিগুলো চিন্তা করে আমেরিকা সেই জায়গায় সারা বিশ্ব যেভাবে অস্থিতিশীল পরিবেশে তৈরি করেছে, এই পরিবেশে তারা যদি সারা বিশ্বের এই অস্থিতিশীল পরিবেশ থেকে মুক্ত না করতে পারে, তাহলে তাদের উপর যে দিন দিন চাপ বাড়ছে, এবং ডোনাল্ড ট্রাম্পের উপর দেশের অভ্যন্তরীণভাবেও যে পরিমাণ চাপ বাড়ছে, এতে করে তিনি যেভাবে মেজাজ হারাচ্ছেন, এই বিশ্বটা মধ্যে তিনি কী যে তৈরি করবেন, সেটা আমরা অবশ্যই দেখব। সবচেয়ে বড় কথা হলো, এই বিশ্ব ক্রমেই বসবাস উপযুক্ত যদি না থাকে, তাহলে এই বিশ্বের
সব ধরনের কেউ তো নিরাপদ থাকবে না। কারণ ইতিমধ্যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা ইসরায়েল, কিন্তু বিশ্বের কোনো মানুষের চিন্তাধারা করেনি। শত্রু হোক মিত্র হোক কারো চিন্তা না করেই কোনো ধরনের ভাবনা চিন্তা ছাড়াই তারা যুদ্ধে যোগদান করলো এবং সারা বিশ্বকে যে পরিমাণ পরিস্থিতির মুখে ঠেলে দিল, তাতে করে বিশ্বের কোনো দেশে এখন আর সাধারণ জনগণ শান্তিতে নেই। কারণ তেলের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, শুধু মূল্য বৃদ্ধি পায়নি, আপনার কাছে যদি প্রচুর টাকা থাকে এবং যে পণ্যটি আপনি কিনবেন সেই পণ্যটা যদি না পান, তাহলে টাকা দিয়ে আপনি কি করবেন? এবং নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি পণ্যের উপর যে প্রভাব পড়বে না এমন নয়, সব ধরনের পণ্যের উপর প্রভাব পড়বে এই যুদ্ধটি। সুতরাং এখানে কেউই নিরাপদ নয় এবং এই যুদ্ধের ভুক্তভোগী হিসেবে সবাই, কিন্তু যে যে দেশেই অবস্থান করুন না কেন, এই যুদ্ধের প্রভাব তার উপর ইতোমধ্যে এসে পড়েছে এবং অদূর ভবিষ্যতে আরও পড়বে। এমনকি মহামারীতে রূপ লাভ করতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। এবং আপনি বিশ্বের যে প্রান্তেই দেখেন না কেন, দেখা যাবে যে এই যুদ্ধের প্রভাবে আপনি নিজেও বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন। এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ইতিমধ্যে সমস্যায় পড়ে গিয়েছে এবং কিছু কিছু দেশ হয়তো এখন পর্যন্ত পড়েনি, কিন্তু অদূর ভবিষ্যতে যে পড়বে না সে ধরনের কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ বিশ্বের সব দেশই কোনো না কোনোভাবে সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে এবং এই যুদ্ধের ভুক্তভোগী হিসেবে তাদের নামও অন্তর্ভুক্ত আছে। এবং যুদ্ধ না করে, যুদ্ধের অংশ না হয়েও কিভাবে এই বিশ্বে অন্যান্য দেশগুলো যেভাবে ভুক্তভোগী হচ্ছে, এটা আসলে আমেরিকার ভাবনায় নেই। অর্থাৎ এরা ভাবনায় আছে, কিন্তু এদের জন্য যে তারা কোনো দায়িত্বশীল আচরণ করেনি এবং করবে না, সেটা আমরা লক্ষ্য করছি। সুতরাং প্রত্যেক দেশ নিজেদের চিন্তা নিজেরাই দিয়ে করতে হবে। এজন্য সারা বিশ্ব বরং এমন হওয়া উচিত যে এই বিশ্বকে শান্তিময় করার জন্য, এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই উচিত প্রত্যেকটি দেশ যেন এগিয়ে আসে এবং জাতিসংঘকে শক্তিশালী করে। কিন্তু কে করবে এটা? ডোনাল্ড ট্রাম্পকে এভাবে একজন পাগলের মতো ব্যক্তির হাতে এই বিশ্বকে এবং বিশ্বের নিয়ন্ত্রণ যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বিশ্বটাকে সে জাহান্নাম বানিয়ে ফেলবে এবং এই বিশ্বে সবার জন্য একটি ভয়াবহ পরিস্থিতি যেভাবে নিয়ে এসেছে এবং অদূর ভবিষ্যতে যে আরও নিয়ে আসছে, তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ তিনি যে নিয়ে আসছেন সেটা নিশ্চিত। এবং এই পরিস্থিতিতে এই যুদ্ধ বন্ধ করা খুবই প্রয়োজন, কিন্তু কে বন্ধ করবে? এই যুদ্ধের নিয়ন্ত্রণ বা এই যুদ্ধে মধ্যস্থতা কে করবে? কারণ এই আমেরিকা নিজেদেরকে বা ডোনাল্ড ট্রাম্প নিজেকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে মনে করেন বা আমেরিকা সবচেয়ে শক্তিশালী হিসেবে নিজেকে মনে করে। সুতরাং অন্য কার মধ্যস্থতায় সে থামবে সেটা মনেই হচ্ছে না। অর্থাৎ এখানে কে মধ্যস্থতা করবে? আসলে মধ্যস্থতা করার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আবার ইরানও যে আমেরিকাকে যেভাবে বিশ্বাস করতে পারছে না, কারণ আমেরিকা ইতিমধ্যে বিভিন্ন ধরনের আলোচনার নামে তাদের উপর বিভিন্ন সময় হামলা করেছে। অর্থাৎ তারা আলোচনা যে আমেরিকার সাথে করবে, আমেরিকাকে তারা কোনো অবস্থায় সামান্য বিশ্বাস করতে পারছে না, আর বিশ্বাস করার কথাও নয়। কারণ আমেরিকা তাদের বিশ্বাস কখনো রাখতে পারেনি, বরং আলোচনা যখন এগিয়েও গিয়েছে, এমন পরিস্থিতিতেও তারা ইরানে হামলা করেছে। সুতরাং ইরান যে আমেরিকাকে বিশ্বাস করবে না সেটা শতভাগ নিশ্চিত। এই পরিস্থিতিতে
নিশ্চয় কোনো একটি গ্রান্টার দেশের প্রয়োজন। বিশেষ করে ইরানকে বিশ্বাস করাতে হলে যে দেশ আমেরিকাকেও নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বাস্তবতা হলো আমেরিকাকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করার জন্য বা আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ন্ত্রণ করার মতো ব্যক্তি এখন পর্যন্ত লক্ষণীয় হচ্ছে না বা দৃশ্যমান হচ্ছে না। সুতরাং এই যুদ্ধ যে বন্ধ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এমন আভাস পাওয়া যাচ্ছে না। চীন যদিও শক্তিশালী ভূমিকা নিত, সেক্ষেত্রে হয়তো চীন এবং রাশিয়া একত্রিতভাবে অথবা চীন এককভাবে যদি এই যুদ্ধ থামানোর চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো তারা সফল হতে পারে। কিন্তু চীনও তাদের এমন একটি অবস্থান নিবে যেখানে তাদের জাতীয় স্বার্থটা প্রথমে দেখবে। এবং একটা কথা আছে যে শত্রু যখন ভুল করে নিজেই ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে শত্রুকে থামানো উচিত নয়, এমন নীতি চীন নিবে। সেজন্য আমরা এক কথায় বলতে পারি এই যুদ্ধটি খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে না। এবং যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু দায়িত্বশীল আচরণের মাধ্যমে এবং কিছু ছাড় দিয়ে হলেও যদি যুদ্ধ শেষ করতে পারেন, সেজন্য বরং তার জন্য ভালো হবে। কিন্তু পরিস্থিতি আরও যদি ঘোলাটে হয়ে যায়, তাহলে কোনো অবস্থায় সেক্ষেত্রে যুদ্ধ থামার মতো পরিস্থিতি হবে না, বরং আরও যুদ্ধ এ পর্যন্ত যে পরিমাণ ছড়িয়ে গেছে, যদি আরও ছড়িয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে না এটা বলা যাবে না। সুতরাং এই বিশ্বকে নিয়ন্ত্রণ করতে হলে, সাধারণ মানুষের বসবাসযোগ্য করতে হলে, শান্তিকামী জনসাধারণের জন্য এই বিশ্বটাকে শান্তিপূর্ণ করার জন্য অবশ্যই যুদ্ধবিগ্রহ বন্ধ করা উচিত। এবং ভবিষ্যতে যাতে কেউ অন্যায়ভাবে কারো উপর যুদ্ধ করতে না পারে, সে ধরনের শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন প্রয়োজন। জাতিসংঘ কিন্তু ইতোমধ্যে তাদের যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তারা যে বিশ্বের কোনো দেশের উপর, বিশেষ করে শক্তিশালী দেশগুলোর উপর যে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং যে কোনো পরিস্থিতিতে এই বিশ্বজগতের যে একটি কি বলা যায় যে নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা বা এই বিশ্বজগতে যে যার মতো চলা এবং শেষ পর্যন্ত এটির মাধ্যমে যে সবাই ক্ষতিগ্রস্ত হওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, এই ধরনের পরিস্থিতির দিকে যে এই বিশ্ব যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ যখন কোনো নিয়মনীতি থাকে না, কেউ কোনো নিয়মনীতি মানে না, কেউ কাউকে মানে না, কোনো আন্তর্জাতিক সংগঠন কাজ করে না, তখন কেউ নিরাপদ নয় এই বিশ্বে। কোনো দেশই নিরাপদ নয়, কোনো মানুষই নিরাপদ নয়। আসলে বিশ্ব ক্রমেই সেদিকেই যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এখনও সময় থাকতে এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন। সমাজে, রাষ্ট্রে, বিশ্বে আসলে নিয়মনীতির প্রতি বা এগুলো মান্য করতে বাধ্য করার মতো শক্তি প্রয়োজন। এবং যত শক্তিশালী দেশ হোক না কেন, যদি এই নিয়মনীতিগুলো না মানে, তাহলে সবাই একত্রিত হয়ে ব্যবস্থা যদি নেওয়া হতো, তাহলে এই বিশ্বের চেইন অফ কমান্ড সেটা ঠিক থাকতো। যাই হোক, শেষ পর্যন্ত কবে এই বিশ্বটা শান্তিময় হবে, আমরা সেই প্রত্যাশায় থেকে থাকবো, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং আমরা যা চিন্তা করছি, এই বিশ্বের নিয়ন্ত্রণকারী ব্যক্তিবর্গ জানি না কী চিন্তা করছেন। অন্যদিকে যিনি নিজেকে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে মনে করেন, তিনিও তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে কবে এই পৃথিবীকে আরও অশান্ত করে তুলবেন কিনা এবং এই বিশ্বজগৎকে তিনি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিবেন কিনা, সেটাই দেখার বিষয়। যাই হোক, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং আপনি এই বিশ্বকে শান্তিময় করার জন্য কি হলে
এই বিশ্ব শান্তিময় হবে বলে মনে করেন আপনার মতামত দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।